গল্প সম্পর্ক পর্ব ২০। লেখিকা অল ইন্ডিয়া রুহি। ৪ দিন হলো রতিকে ফোনে পাওয়া যাচ্ছে না। আইনি বেশ কয়েকবার ফোন দিয়েছে, ফোন বন্ধ বলছে। এরপর আবেদের বাসায় গিয়েছিল, কিন্তু তারাও এই বিষয়ে কিছুই বলতে পারল না। ওনারাও চিন্তিত রতিকে নিয়ে। রতির অফিসের কারো নাম্বারে তাদের কাছে নেই। আইনির খাওয়া, ঘুম সব বন্ধ হয়ে গেছে। পড়াশোনা হচ্ছে না, প্রান্তের সাথে রোমান্টিক আলাপ হচ্ছে না, দুপুরের সাথে নিয়ম করে প্রতিদিন ঝগড়া করা হচ্ছে না। মোট কথা আইনি স্টাক হয়ে গেছে। তার সমস্ত ধ্যান জ্ঞান রতিতে আটকে গেছে। কোথায় আছে মেয়েটা? কী অবস্থায় আছে? ভালো আছে তো? আইনির মন গুমড়ে গুমড়ে কাঁদে। আইনির এই হঠাৎ পরিবর্তন প্রথমে চোখে পড়ল দুপুরের। গতকাল আহিনীর একটা স্কার্ফ নিয়েছিল দুপুর। অন্য বেলায় এটা নিয়ে আইনি তুমুল ঝগড়া বাঁধিয়ে দিলেও গতকাল থেকে এই পর্যন্ত একটা সাউন্ডও করেনি মুখ দিয়ে, ফিরেও তাকায়নি। ব্যাপারটা দুপুরকে অবাক করেছে, তবে সে বেশ একটা পাত্তা দিল না। কিন্তু যখন দেখলো সকাল দুপুর পার হয়ে যায়, আইনি ঘর ছেড়ে বের হয় না, খায় না, ডাকলে সাড়া দেয় না, সারাক্ষণ কপালে ভাঁজ পড়ে থাকে, কি যেন ভাবে একা একা, তখন দুপুরে কৌতূহল জাগলো। বিকেলের সময় একটু নরম ভাব নিয়ে আইনির ঘরের ভিতর ঢুকলো দুপুর। আইনি তখন জানালার ধারে বসা, তার চোখে দুটো টকটকে লাল। কিছুক্ষণ আগেই এক দফা কেঁদে কেটে এখন স্থির হয়েছে। দুপুর অনেকটা ক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, কেন যেন ডাক দেওয়ার মতো সাহসটা পেল না। এই প্রথম দুপুরের মনে হলো তারা দুটিতে একই মায়ের পেট থেকে জন্মানো, সত্ত্বেও দুজন দুপথের মানুষ। তাদের মধ্যকার দূরত্ব আকাশ পাতাল, অথচ বোন বোনের সম্পর্ক নাকি স্বর্গীয় সম্পর্ক হয়। দুপুর ধীর শব্দে দীর্ঘশ্বাস ফেলে ছোট্ট করে, তারপর জড়তার সমেত বিছানায় বসল। আইনি এবার কারো উপস্থিতি টের পেয়ে দুপুরের দিকে তাকায়। অপ্রস্তুত দুপুর একটা শুকনো হাসি ছিঁড়ে দিল। আইনি প্রত্যুত্তরে মুখভঙ্গিও বদলাইল না, পুনরায় জানালো দিয়ে বাইরে তাকালো। দুপুর রয়ে শুয়ে প্রশ্ন করলো, তোর কি হয়েছে? আইনি জবাব দিল না। দুপুর মৃদু শ্বাস ফেলে তার কেন যেন খুব খারাপ লাগছে। ভাই বোনদের সম্পর্ক কত মধুর হয়, অথচ ওদের এমন কেন? 4 ভাই বোন সব আলাদা আলাদা, কারোর সাথে কারো বন্ধুত্ব নেই, কেউ কেউ অন্যজনকে প্রতিপক্ষ ভাবে। দুপুর ফের মিনমিনিয়ে বলল, আইনি বল না, কি হয়েছে? তুই হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? তুই হলি ঝড়ের মতো, তোকে ছটফটে ভালো লাগে, এমন চুপচাপ তোর স্বভাব মানায় না। কি আইনি, জবাব দিবি না? আইনি তীক্ষ্ণ চোখে দুপুরের দিকে তাকাতে দুপুর ভেবাচে খেয়ে হুড়মুড়িয়ে উঠে দাঁড়ালো। ব্যস্ত হয়ে বলল, আচ্ছা আমি যাই, তুই থাক। বলে এক পা ফেলতে আহিনী বিষণ্ণ গলায় বলল, রতি ভাবিকে পাওয়া যাচ্ছে না। দুপুর থেমে গেল। দুপুরের 2 ভ্রু কুঁচকে এলো। বলিস কি, পাওয়া যাচ্ছে না মানে? কই গেছে? জানি না, অফিসিয়াল কাজে চাঁদপুর গেছিল, কিন্তু এরপর থেকে ফোন বন্ধ, কোনোভাবে কন্ট্যাক্ট করতে পারছি না। আমার খুব টেনশন হচ্ছে। হতে পারে ওখানে নেটওয়ার্ক নেই বা কারেন্ট নেই, তাই ফোন অফ। এমনটা হলেও যে কোনো উপায়ে আমাকে বা আবির ভাইয়ার বাসায় ইনফর্ম করতে ভাবি। ভাবি এতটা সেন্স ছাড়া পাবলিক না। আমার মনটা বড্ড কোগাইছে, অস্থির লাগছে ভীষণ। শোনো আপা, ভাবির যদি কিছু হয় আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। শেষ বাক্যটা কেন বললো আইনি নিজেও জানে না, তার মুখ দিয়ে অটোমেটিক বেরিয়ে গেছে। দুপুরে কপালে ভাঁজ সৃষ্টি হয়। সে সরু চোখে তাকালো। তুই কি বলতে চাস? ভাবিকে গায়েব করার জন্য পিছনে আমাদের হাত আছে? আমি সেটা বলিনি, আমি নিজেও জানি না আমি কি বলতেছি। প্লিজ যাও, একা থাকতে দাও একটু, আমার টেনশনে আর ভালো লাগতেছে না। মাথার ভিতর সব উলট পালট হয়ে গেছে, কি থেকে কি বলতেছি নিজেও জানি না। দুপুর উঠে দাঁড়ালো। তার মায়া লাগছে আহিনীকে দেখে। আহিনী যে কি পরিমাণে রতিকে ভালোবাসে সেটা এই বাড়ির সবাই জানে। সেও জানে পুরো পৃথিবীতে কিয়ামত হয়ে গেলেও আহিনী কোনোদিন রতিকে ভালোবাসে থামবে না। এটা খুব ভালো করেই জানে দুপুর।
দুপুর আশ্বাস দিল, চিন্তা করিস না, খুব দ্রুত খোঁজ পেয়ে যাবে। আমি শিওর ওখানে কোনো গ্যাঞ্জাম হয়েছে, গ্যাঞ্জাম মেটলেই তোর ভাবি ফোন করবে। আইনি নিরুত্তর। দুপুর রুম ছাড়ল। নিশ্চুপ আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে আহিনী একসময় অজান্তে কেঁদে উঠল। দু চোখে জলের বর্ষণ। আকাশের বুকের অতি মৃদু হাসি মুখটা বেশি উঠছে। আইনের বুকটা খসখস করতে লাগলো। সারাদিন রতি একা একা কাটিয়েছে। তার হাত পা এখনো বাঁধা, তাকে বেঁধে ফেলে রাখা হয়েছে বিছানায়। সে শুধু শুয়ে শুয়ে সময় কাটায়, টয়লেট পেলে বিছানায় করে। দুপুরে একজন আসে, রতিকে পরিষ্কার করে দেয়, চাদর পাল্টে দেয়, তারপর রতিকে খাইয়ে দিয়ে চলে যায়। রতি তার নাম জানে না, তাকে চিনেও না, তাকে কোনো প্রশ্ন করলেও প্রশ্নের উত্তর দেয় না। অসহ্য হয়ে উঠেছে রতি। এই জীবন তার কাম্য ছিল না, কোনো কালে কাম্য ছিল না। সারাদিন মফিজুলের দেখা না পাওয়া গেলেও সন্ধ্যার পর তার গলা শুনতে পায় রতি। একটু পরেই একটি মেয়ে আসে, রতিকে পুনরায় পরিষ্কার করে দেয়। তারপর রতির শরীর থেকে সমস্ত পোশাক খুলে একটা পাতলা চাদরে ওকে ঢেকে দিয়ে চলে গেল। রতির নিঃশ্বাস বন্ধ করে পড়ে রইল। দুই চোখের ক্লান্তি নেই, তারা তাদের মতো করে জল বেড়ে চড়াচ্ছে। মফিজুল আলম উদম গায়ে লুঙ্গি পরে ঘরে ঢুকলেন। রতি না চাইতেও তার দিকে একবার তাকালো, তারপর দ্রুত চোখ সরিয়ে নিল। তাই দেখে মফিজুল আলম হাহা শব্দে হেসে উঠলেন। আমাকে দেখে চোখ সরিয়ে নিলে হবে? এই আমার বাহুতেই তো সারা রাত কাটাতে হবে তোমাকে সুন্দরী। তিনি এগিয়ে গিয়ে রতির শরীরে এক পাশ থেকে চাদর উঠিয়ে দেখলেন। রতি নিজেকে খিঁচে ধরে রেখেছে সে সময়। মনে মনে বারবার নিজের মৃত্যু চাচ্ছে আল্লাহর কাছে। এই 20 মুহূর্তগুলো সহ্য করার মতো সহ্য শক্তি তার নেই। মফিজুল ঠোঁটের বিষাক্ত হাসি চওড়া করলো, তারপর খুব আস্তে আস্তে রতির পেটের উপর চুমু এঁকে দিল। রতি মুচড়ে ওঠে, ভাঙ্গা তেজহীন গলায় অনুরোধ করলো, আমাকে বিয়ে করুন, তাও অপবিত্র করবেন না প্লিজ। তাই এত অপবিত্র হওয়ার ভয় যখন, তাহলে চর মারলি কেন? আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না প্লিজ। তোকে বিয়ে করতে চাইছিলাম ভোগ করার জন্য, সেটা তো এখন এমনিই করতে পারছি, তাহলে আর বিয়ের নাটক কেন? রোদে জবাব দিতে পারল না। অসহায় চোখ জোরে মেঘের বর্ষণ। অসহায় চোখ জুড়ে মেঘের বর্ষণ। মফিজুল আলম চাঁদের দিয়ে রতিকে ঢেকে দিতে দিতে বললেন, আগে খেয়ে নে, তারপর যা করার করবো, দুর্বল শরীরে মজা নেই। উঁচু গলায় কাউকে ডাকতে সে মেয়েটি ঘরে ঢুকলো। মফিজুল আলম হিন্দিতে তাকে খাওয়ানোর আদেশ দিয়ে বের হয়ে সিগারেট টানতে গেলেন। মেয়েটি চুপচাপ নিজের দায়িত্ব পালন করতে লাগলো। একটা অন্য রাত্রিও গলা দিয়ে নামতে চায় না, তবু জোর করে গিলছে রতি। ক্ষুধার জ্বালা সে সবসময় সবচেয়ে বড় জ্বালা। সব জ্বালায় এড়িয়ে যাওয়া যায়, ক্ষুধাকে এড়ানো যায় না। কাঁদতে কাঁদতে কোনো রকমে খাচ্ছে রতি। খাওয়া শেষ হলে মেয়েটি চলে যায়। মফিজুল আলম ঘরে আসেন, তারপর রতির দুই হাত বাঁধন মুক্ত করে দিলেন। পা বাঁধা অবস্থায় রইল। রতিকে ধরে ধরে উঠে বসালেন। গায়ের উপর থেকে চাদর সরিয়ে গাঢ় চোখে তাকালেন, যেন চোখ দ্বারায় গিলে খাবেন পুরো দিকে। রতি হাত ছাড়া পেতে মফিজুল আলমের পায়ের উপর ঝাঁপিয়ে পড়ল। পা দুটো ধরে হাওমাও করে কাঁদতে লাগলো। কোনো কথাই স্পষ্ট তার মুখ দিয়ে বের হলো না, সে শুধু কাঁদছে। মফিজুল আলম প্রচণ্ড বিরক্ত হলেন। তিনি ঝাঁকি দিয়ে রতিকে সোজা করে বসালেন, ধমকে বললেন, একদম চুপ, একটা সাউন্ড হবে না। রোমান্টিকতার মাঝে এসব নাটক করবি না, আমার মেজাজ নষ্ট হবে। ধমকের চোটে রতির কান্না থামলেও পানি রয়েছে। সে ফুপিয়ে ফুপিয়ে কোনো রকমে বলল, আপনি যা বলবেন আমি তাই করব, তাও আমাকে ছেড়ে দিন প্লিজ। যা বলবো তাই করবি? রতি মাথা কাত করলো। ঠিক আছে দাঁড়া, বলে এক টানে লুঙ্গিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন মফিজুল। রতি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। মফিজুল হৈ হৈ করে উঠলেন, আরে তাকায় দিকে তাকা, কি আজব, তুই না বললি আমি যা বলবো তাই করবি, এখন তাকায় দিকে, তুই আমার তো চোখে তাকাবি।
আমার তো চোখ দেখে আমার চোখও জ্বলে উঠবে, তারপর বাকিটা মুখে বলবো না, তাহলে মজা থাকবে না। রোদে কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে। একটা মানুষ এতটা নোংরা হতে পারে, এই জন্যই বুঝি একটা মেয়ে হওয়ার পর আর নয়তো একদম থমকে যায়, মানসিকভাবে আনস্টেবল হয়ে পড়ে। এটাই এই কারণেই হয়। এবার বুঝতে পারছো? রতি খবরের কাগজে, টিভিতে, ফেসবুকে কত জায়গায় কত মেয়ের কখনো বা শুনে বেরিয়ে গেছে, কখনো বা একটু একটু ব্যতীত হয়েছে, কিন্তু কোনোদিন কল্পনা করেনি মেয়েটার উপর দিয়ে কী পরিমাণ শারীরিক মানসিক অত্যাচার ঝড়ের মতো গেছে। মফিজুল আলম আচমকা রতির এক গালে ঠাস করে চড় মারলেন। পুরুষ মানুষের চর সে তো মোটেও নরম নয়। রতি ছিটকে দূরে সরে গেল। নিজেকে সামলাতে না সামলাতে আরও কয়েকটা চর মেরে বসলেন মফিজুল আলম। হাসতে হাসতে বললেন, তুইও এভাবে মারছিলি না? কিরে, এভাবে মারছস না? কেমন লাগে এখন? মজা লাগে? রতি মাথা নিচু করে আছে, তার মাথাটা ফেটে যাচ্ছে, উঁচু করার মতো শক্তিটুকু নেই। হঠাৎ পিঠের মধ্যে গ্যাস করে কিছু একটা গেল। রতি কেঁপে উঠল, পুরো শরীরে কিছু একটা ছুটে গেল। ভয়ার্ত চোখে পিছন ফিরতে দেখলো মফিজুল আলম ছুরি হাতে বসে আছেন, একদম স্বাভাবিক নির্বিকার ভঙ্গিতে। রতির পিঠে আছর মারা ওনার জন্য একদম স্বাভাবিক কাণ্ড যেন। পিঠের অনেকখানি চামড়া ছিঁড়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছে। ব্যথায় রতি শুয়ে পড়ল, অস্থির কণ্ঠে গঙ্গাতে লাগলো। মফিজুল আলম নির্বিকার চোখে কতক্ষণ দেখলেন, তারপর রতির শরীরের উপর নিজের শরীরে সমস্ত ভার ছেড়ে দিলেন। রতির দম বন্ধ হয়ে এলো। রতির কানের কাছে নিজের মুখ নিয়ে তিনি ফিসফিস করে বললেন, জোরাজোরি পছন্দ না, নিজে থেকে সায় দে, নইলে এখন পিঠ কাটছি, এরপর আর কি কি কাটবো চিন্তাও করতে পারবি না। রতি স্তব্ধ হয়ে গেল। এরপর পুরোপুরি আর একটুও নড়ল না, একটু না। 4 দিন হয়ে গেছে আর আমাকে কেউ জানালো পর্যন্ত না। চিৎকার করে উঠল আবির। আহিনী ক্রমাগত কেঁদে যাচ্ছে। ফোনের ওপাশ থেকে আবির সান্ত্বনা দিল, কেঁদো না, আমার পরিচিত একজন আছে ওই অফিসে, আমি তার মাধ্যমে খোঁজ নিচ্ছি, একদম চিন্তা করো না তুমি আহিনী। আমাকে জানাবেন ভাইয়া, প্লিজ দ্রুত জানাবেন, আমার শ্বাসকষ্ট হচ্ছে ভাইয়া। শান্ত হও, সামলাও নিজেকে, আর দোয়া করো, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি। আবির ফোন রেখে তৎক্ষণাৎ তার বন্ধু শামীমকে ফোন করলো। শামীম সব শুনে হতভম্ব হয়ে গেল, বলল, বলিস কি? অথচ আমাদের উনি মেসেজ দিয়েছে যে ঢাকায় ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, অনেক ইমার্জেন্সি ফ্যামিলি ম্যাটার, তাই উনি এই আউটডোরে থাকতে পারবেন না, ওনাকে যেন ক্ষমা করা হয়। বস এই নিয়ে চিল্লাচিল্লিও করেছে, কিন্তু বেশ কিছু বলেনি। আউটডোর শেষে ওনাকে অফিস ডেকে কিছু বলতে চেয়েছিল বস। তোর কাছে মেসেজের স্ক্রিনশট আছে? আমার কাছে নাই, বসের কাছে চাইলে পাবো, আমি দিচ্ছি, ওয়েট। 8 মিনিটের মাথায় ইমোতে স্ক্রিনশট পাঠালো শামীম। আবির বেশ কিছুক্ষণ সেই স্ক্রিনশটের দিকে চেয়ে রইল, ঘুটিয়ে ঘুটিয়ে কিছু দেখলো এবং পাওয়ার মুহূর্তে চিন্তায় ভেঙে পড়ল। সঙ্গে সঙ্গে আহিনীকে ফোন করে বলল, রতি ভাবি ভয়ঙ্কর বিপদে আছে আহিনী, ভয়ঙ্কর বিপদে। আরাপ রাতে খাওয়ার টেবিলে আহিনীর কথা জিজ্ঞেস করলে দুপুর বলল, আহিনী আজ সারাদিন কিছু খায়নি, ও অনেক চিন্তায় আছে ভাইয়া, কান্নাকাটিও করছে কয়েক দফা। চিন্তা? কিসে চিন্তা? কি হয়েছে? আরাপের ভ্রু কুঁচকে গেল। মানে আমি অত ভালো করে জানি না, শুধু এটুকু জানি রতি ভাবি নাকি অফিসিয়াল কাজে বাইরে গেছে, ঢাকার বাইরে, কিন্তু এখন 4 দিন যাবৎ ওনার ফোন বন্ধ, কেউ ওনাকে ট্রেস করতে পারছে না। এসব নিয়েই আইনি চিন্তায় মগ্ন। আরাফ তাচ্ছিল ভরা হাসি ফোটানো ঠোঁটে ডালের বাটি থেকে ডাল নিতে নিতে বলল, ওকে বল টেনশন না করে চুপচাপ খেতে। এখান থেকে এক নাগর ধরে গেছে, ওখান থেকে আবার কোন নাগর ধরেছে কে জানে। ঠিকই 2 দিন পর আসল ঘটনা বের হবে। দুপুর সন্তুষ্ট হলো না আরাপের কথায়। এই প্রথম রতির জন্য তার নিজেরও খুব টেনশন হচ্ছে। চলবে কিছু কথা, প্রতিটি গল্পে নায়ক নায়িকা থাকে না, প্রতিটা গল্পে নায়ক নায়িকার মিলন হলেই সুন্দর গল্প হয় না, বা বেস্ট এন্ডিংও হয় না।
কিছু গল্প ব্যতিক্রম হলেই ভালো হয়, নইলে বৈচিত্র্য থাকবে কি করে। সম্পর্ক গল্পটিও ব্যতিক্রম ধর্মী গল্প হবে। এখানে কার সাথে কার মিল হবে নাকি হবে না, বা কেন এই গল্পের নাম সম্পর্ক, সেসব আর কয়েকটা পর্ব গেলেই জানতে পারবে। খুব বেশি বাকি নেই, একটু ধৈর্য ধরে পড়ার অনুরোধ আর গল্পে যাই হয়ে যাক সেটা অ্যাকসেপ্ট করার মতো মানসিক প্রস্তুত রাখুন। ধন্যবাদ।